এক শয়তান তান্ত্রিক, তাই সে জাদু বলে আমাকে নীল পাখিতে রূপান্তর করে, সাথে আমার মা বাবাকেও বন্দী করে। তুমি আমায় না বাঁচালে আজ হয়তো আমি মরেই যেতাম। পুরা রাজ্যেই নীল ধোয়া কোত্থেকে এলো? আমায় বিয়ে করলে আমি সবাইকে মুক্ত করে দেব, কথা দিচ্ছি, আর নয়তো পুরো রাজ্য আমি ধ্বংস করে দেব। একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারি না, বাবা আমায় কেন যে বাগান থেকে ফুল ছিঁড়তে দেয় না। আমার খুব ইচ্ছে করে এখান থেকে একটা ফুল ছিঁড়ে কানে গুঁজে দিতে, পুরো বাগান ফুলে ফুলে ভরা, তবুও বাবা কেন এমনটা করে? ধুর, একদম ভাল লাগে না। তখনই সুন্দর একটা নীল পাখি উড়ে এসে রাজকন্যার সামনে বসবে। এই রাজ্যের রাজা এজন্যই ফুল ছিঁড়তে দেয় না, কারণ ফুল ছিঁড়লেই তা নষ্ট হয়ে যাবে, কিন্তু ফুল যতক্ষণ গাছে থাকে ততক্ষণ সুন্দর ঘ্রাণ দেবে, মুগ্ধতা ছড়াবে। হ্যাঁ, কথাটা তো মন্দ বলনি। ও ও কি, তুমি তো খুব মিষ্টি দেখতে একটা নীল পাখি। এত সুন্দর পাখি আমি আগে কখনো দেখিনি। আর তোমার কণ্ঠটাও ভারী মিষ্টি তোমার। কে তুমি? তুমি পাখি হয়ে কথা কি করে বলছো? আমি কোনো সাধারণ পাখি নই রাজকন্যা লাবণ্য। আমি হলাম রত্ননগরের রাজকুমার। রাজকুমার? নীল পাখির কথা শুনে রাজকন্যা অবাক হয়ে উঠে দাঁড়ায়। তা দেখে নীল পাখিটি উড়ে গিয়ে একটা গাছের ডালে বসে। আমি রাজকুমার, আমি হলাম রত্ননগরের একমাত্র উত্তরাধিকারী, কিন্তু এক শয়তান তান্ত্রিক আমাদের রাজ্য দখল করতে চাইতো, তাই সে জাদু বলে আমাকে নীল পাখিতে রূপান্তর করে, সাথে আমার মা বাবাকেও বন্দী করে। আর এখন সে রাজ্যের সকল সদস্যকে জাদু বলে তার পক্ষ করে রেখেছে। সত্যি, মানুষ কতটা লোভী হতে পারে? তাকে পরাজিত করার কোনো উপায় নেই? আছে, তবে আমি এখানে এসেছি বিপদের বার্তা জানাতে। এই তান্ত্রিক এবার তোমাদের রাজ্য দখলের চিন্তা করছে। রাজকুমার তখন সবকিছু খুলে বলতে শুরু করে। আজ অব্দি এমন কখনো হয়নি, যা আমি চেয়েছি এবং তা আমি পাইনি। হ্যাঁ মহারাজ, তা তো অবশ্যই। আপনি যা চান তা কোনো না কোনো ভাবে হাসিল করেই নেন। তুমি খুব বুদ্ধিমান সেনাপতি, তাই তো তুমি আমার এত পছন্দের। তবে এবার আমি আরো কিছু চাই। কি মহারাজ, আপনি বলুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ও, এত সহজ নয়। আমি আনন্দনগরী আমার করতে চাই। সেই রাজ্য দখল করা মোটেও সহজ হবে না মহারাজ। সেই রাজ্যে সকলের মাঝে খুব ভালো সম্পর্ক আছে, বিপদে কেউ কাউকে ছাড়ে না, তাই পুরো রাজ্য আমাদের ওপর হামলা করবে। তোমরা কি ভুলে গেছো আমি কে? আমি হলাম তান্ত্রিক। আমি, আমার হাত থেকে বেঁচে ফেরা এত সহজ না। আর ওরা সবাই একসাথে হয়েও আমার কোনো ক্ষতি করতে পারবে না। পুরো রাজ্য আমি আমার মায়া জাদু ছড়িয়ে দেব। কাউকে পাথর, কাউকে পাখি, কাউকে পশু বানিয়ে দেব, আমার কথা যদি না মানে। কি? এ তো মহা বিপদ। তুমি আমায় মিথ্যে কথা বলছো না তো? না রাজকন্যা, আমি নিজের রাজ্য হারিয়েছি। আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। তবে চলো, এক্ষুনি বাবাকে এই কথা জানাতে হবে। বাবা, আমাদের রাজ্যে যে মহা বিপদ ঘনিয়ে আসছে। মহাবিপদ?
কি বলছো তুমি রাজকন্যা লাবণ্য? কিসের বিপদ? হ্যাঁ মহারাজ, রাজকন্যা লাবণ্য ঠিকই বলেছে। সব ঘটনা আমায় খুলে বলো। মহারাজকে সমস্ত ঘটনা খুলে বললেই মহারাজ আশ্চর্য হয়ে বলেন, তুমি রাজা ধীরেন্দ্রর পুত্র? হ্যাঁ মহারাজ, সেই শয়তান তান্ত্রিক আমার বাবা মাকে বন্দি করে রেখেছে। এবার সে আপনার রাজ্য দখলের পরিকল্পনা করছে। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, না হয় সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে মহারাজ। ওই তান্ত্রিককে হারানোর কি কোনো উপায় নেই? তার এত শক্তির সাথে আমরা কি কিছুতেই পেরে উঠবো না? আছে, তবে তা সহজ নয়। নীল পাহাড়ের চূড়ায় আছে এক গহীন গুহা। সেই গুহার ভেতরে আছে সেই তলোয়ার, যার দ্বারাই পরাজিত হবে সেই তান্ত্রিক। তবে সেই তলোয়ার পাহারা দিচ্ছে এক বামন। তবে বামন কিছুতেই সেই তলোয়ার দেবে না, যতক্ষণ না তার বলা ধাঁধার জবাব দিতে না পারবে। তাহলে তাহলে আমার মনে হয় এক্ষুনি বেরিয়ে পড়া উচিত, না হলে অনেক দেরি হয়ে যাবে। রাজকন্যা একদম ঠিক বলেছে মহারাজ, কিন্তু পথে যদি কোনো বিপদ হয়? সেই পথ সত্যিই দুর্গম। রাজকন্যাকে সজাগ থাকতে হবে প্রতি মুহূর্তে। ঠিক আছে, তবে রাজকুমার, আমি চাই তুমিও রাজকন্যা লাবণ্যর সাথে যাও। না বাবা না, রাজকুমার এখানেই থাক। রাজকুমার থাকলে সে সহজেই খোঁজ দিতে পারবে। আমার দেরি করা ঠিক হবে না। রাজকন্যা লাবণ্য সকলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে সেই নীল পাহাড়ের উদ্দেশ্যে। অনেকটা পথ হাঁটার পর সে একটা জঙ্গলে পৌঁছায় এবং তার খুব পিপাসা পেয়ে যায়। ওহ, খুব পিপাসা পেয়েছি। ওদিকে যা খাবার এনেছিলাম তাও প্রায় শেষের দিকে। আরে, কোথায় যেন জল বয়ে যাওয়ার শব্দ পাচ্ছি। নিশ্চয়ই সেখানে গেলেই জল পাবো। এ কি, হরিণটা যে ভেসে যাচ্ছে। আমায় এক্ষুনি ওকে বাঁচাতে হবে। এই বলে রাজকন্যা লাবণ্য কোনো কিছু না ভেবে জলে নেমে পড়ে এবং সেই হরিণকে বাঁচায়। আমি ভেবেছিলাম হয়তো আমার আর রক্ষে হবে না। তুমি আমায় না বাঁচালে আজ হয়তো আমি মরেই যেতাম। তুমি ঠিক আছো তো? এটাই অনেক। এবার আমায় যেতে হবে যে। তবে এই গহীন জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছ? লাবণ্য হরিণকে সব কথা খুলে বলে। সব শুনে হরিণ বলে, তুমি আমায় সাহায্য করেছ, আমি তোমায় এই প্রতিদান স্বরূপ একটা উপহার দিতে চাই। হরিণের দেওয়া উপহার নিয়ে লাবণ্য তাকে বিদায় জানিয়ে সামনে এগিয়ে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আর রাজকন্যা লাবণ্য এসে পৌঁছায় এক মরুভূমিতে, যেখানে কোনো গাছপালা কিছুই ছিল না। সে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পায় এক বিশাল আকারের পাখি ক্লান্ত হয়ে পড়ে আছে। ইস, মনে হচ্ছে উঠতে উঠতে ক্লান্ত হয়ে এই মরুভূমিতে এসে পড়েছে। আমার কাছে তো জল আছে। হ্যাঁ, ওই নদী থেকে আনা অল্প পরিমাণে জলটুকু আছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ রাজকন্যা, আমি খুব ক্লান্ত ছিলাম। অবাক করা বিষয়, তুমি আমায় কি করে চিনলে? আর তোমার মতো এত বড় পাখি আমি আগে কখনো দেখিনি। তোমার সাজসজ্জা তো স্পষ্ট বোঝা যায়। আর আমি হলাম আকাশরাজ। আমি খুব দ্রুত গতিতে আকাশে উঠতে পারি। এই নাও, আবার এই পাখাটা তুমি তোমার কাছে রাখো। যখনই মনে হবে আমায় তোমার প্রয়োজন, তুমি এই পাখাটি হাতে নিয়ে আমায় স্মরণ করবে। মনে রেখো, আমি তোমায় নিয়ে আকাশে উঠতে পারি। চললাম বন্ধু। আমার মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। কি অদ্ভুত! না, আমায় আর দেরি করলে চলবে না। আমায় যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে।
মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। শান্ত হও রাজকুমার, কি হয়েছে? তুমি কি জানতে পেরেছো আমায় বলো। ওই শয়তান তান্ত্রিক তার দল নিয়ে এদিকে আসছে, আর যে বেশি সময় নেই। রাজকন্যা লাবণ্য, ও তো এখনো ফিরল না। এবার তবে আমরা কি করব? সেই পথ অনেক দূরে মহারাজ, এত সহজে সেখানে পৌঁছানো যায় না, আর সেই তান্ত্রিকের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। এবার তবে কি হবে? কি করে আমি আমার রাজ্যকে বাঁচাবো? কি করে বাঁচাবো আমি? আমরা কি তবে ওই তান্ত্রিক শয়তানের কাছে হেরে যাব? এই পুরো রাজ্যই কি তবে তার হয়ে যাবে? না না না, তা কি করে হয়? আমাদের কিছু একটা করতেই হবে। রানী, আমাদের কাছে যে আর কোনো উপায় নেই। এইটা কি? এইসব কি হইতাছে? পুরা রাজ্যেই নীল ধোয়া কোত্থেকে আইলো? কোত্থেকে আইলো? কি হচ্ছে সব? মা, আমার খুব ভয় করছে। কি হচ্ছে এগুলো? ভয় পাস নে মা, ভয় পাস নে, তাড়াতাড়ি ঘরে চল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সেই নীল ধোয়ার কারণে রাজ্যের সকলে ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে, আর অন্যদিকে সেই তান্ত্রিক প্রাসাদে প্রবেশ করে। এত বড় স্পর্ধা! আবার রাজ্যে প্রবেশ করার সাহস কি করে হয়? মহারাজ, শুনছেন এই মূর্খ রাজা আপনাকে কি বলছে? আমার মন্ত্রে সূর্য হার মেনে যায়। আমার মন্ত্রে মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়ে যায়। তাকে স্পর্ধা দেখানো, এর ফল কি হতে পারে মহারাজ বীরচন্দ্র? কি চান আপনি? আমাদের রাজ্যে কেন এসেছেন? আমি কি চাই? এই পুরো রাজ্য, এই পুরো রাজ্যে আমি আমার করে নিতে চাই। আমার মা বাবাকে বন্দি করে আমার রাজ্য দখল করেও শান্তি হয়নি শয়তান তান্ত্রিক। আরে রে 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 রে, দেখো দেখো, কে এখানে? রাজকুমার আদিত্য। তুই কি ভেবেছিস আমায় রাজ্য ছাড়া করবি? এত সহজে হার মেনে নেব? ভেবেছিলাম তোকে তো পাখি বানিয়ে ছাড় দেব, কিন্তু তুই তো ছাড় পাওয়ার মানুষ না দেখছি। দেখাচ্ছি তোকে। এই বলে তান্ত্রিক জাদু বলে রাজকুমারকে একটা খাঁচায় বন্দি করে দেয়। ওকে ওকে ছেড়ে দিন দয়া করে। এত দরদ? আমার আবার এতটা দরদ পছন্দ না। এবার সবাইকে এর ফল ভোগ করতে হবে। অবশেষে আমি নীল পাহাড়ের কাছে এসে পৌঁছতে পেরেছি, কিন্তু এই পাহাড়, এটা তো অনেক উঁচু। কি করে আমি এর চূড়ায় পৌঁছবো? কি করব? আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, উপায় পেয়েছি। আকাশরাজ, আকাশরাজ, তুমি আমায় সাহায্য করো। তোমার সাহায্য আমার অনেক প্রয়োজন। আকাশরাজ মুহূর্তেই তার সামনে এসে পড়ে। আমায় ডেকেছ রাজকন্যা? বলো, আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? তুমি আমায় বলেছিলে আমায় নিয়েও তুমি উঠতে পারো, তবে আমায় তুমি ওই নীল পাহাড়ের চূড়োয় পৌঁছে দিতে পারবে? কেন পারবো না? আমার ওপরে তুমি উঠে বসো, একদমই ভয় পেও না। আমি তোমায় ঠিক পৌঁছে দেব। তোমায় অসংখ্য ধন্যবাদ আকাশরাজ। আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। আমি তোমায় তোমার গন্তব্যে পৌঁছে দেব। ঠিক আছে, আমি তলোয়ারটা নিয়ে আসি।
লাবণ্য গুহার কাছে যেতেই এক বামন তার দিকে এগিয়ে আসে এবং নরম কণ্ঠে বলে, তুমি কে? আর এই নীল পাহাড়ের চূড়ায় পৌঁছালে কি করে? আজ অবধি কেউ কখনো এখানে আসতে পারেনি। আমি রাজকন্যা লাবণ্য, আকাশরাজের সাহায্যে এইখানে এসেছি। আমার তোমার সাহায্য প্রয়োজন বামুন। নিশ্চয়ই তোমার কাছে সেই শক্তিশালী তলোয়ার সংরক্ষিত আছে। আমার তা প্রয়োজন। আমার রাজ্য সহ আরো অন্যান্য রাজ্যও অনেক বিপদে আছে, তাদের বাঁচাতে হবে আমায়। ও, তবে তুমি তলোয়ারের খোঁজে এসেছ? কিন্তু আমি তো তোমায় এত সহজে তলোয়ার দিতে পারবো না। তা অর্জন করতে হলে তোমায় আমার 3টে ধাঁধার জবাব দিতে হবে। যদি 3টে ধাঁধারই তুমি সঠিক জবাব দিতে পারো তবেই তলোয়ার পাবে। আমি তোমার ধাঁধার জবাব দেবার জন্য প্রস্তুত। প্রথম ধাঁধা, আমি কখনো আগে আসি না, তবে একবার চলে গেলে আর ফিরে আসি না। সময় সময় কখনো সময়ের আগে আসে না, আর সময় চলে গেলে তার কখনো ফিরে না। একদম ঠিক বলেছ। এবার দ্বিতীয় ধাঁধা, তুমি তার সাহায্য নিজেকে দেখতে পারো, তবে সে কখনো নিজেকে কেন দেখতে পায় না? আয়না। আমরা আয়নার সাহায্যে নিজেকে দেখতে পারি, কিন্তু আয়না কখনো আমাদের মাধ্যমে বা নিজের দ্বারা নিজেকে দেখতে পায় না। তুমি সত্যিই বুদ্ধিমতী। এবার তৃতীয় শেষ ধাঁধা, সে কখনো নিজের মুখ খোলে না, তবুও অন্যের বিচার করে। রক্ত দেখলে হাসে সে, ধাতু তার শরীরই। কি হলো, পারছো না? তলোয়ার। তুমি পেরেছ। দাঁড়াও, আমি তোমায় তলোয়ার এনে দিচ্ছি। বামন লাবণ্যকে সেই তলোয়ারটি এনে দেয়। আজ তোমার জন্য আমি মুক্তি পেলাম। কত বছর থেকে আমি এই তলোয়ার পাহারা দিচ্ছিলাম, আজ তা থেকে মুক্তি পেয়েছি আমি। এবার চলো লাবণ্য, এবার চলো। তোর এত বড় সাহস, শয়তান তান্ত্রিক! আমার বাবা মাকে পাথরে পরিণত করেছিস। রাজকুমার, কেন বন্দি করেছিস তাদের? তুমি বুঝি এই রাজ্যের রাজকন্যা? তোমার অনেক গল্প শুনেছি আমি। যেমন শুনেছি তার থেকেও বেশি সুন্দর আর সাহসী তুমি। তোমাকে দেখার অপেক্ষায় ছিলাম। সেনাপতি, বিয়ের আয়োজন করো। ধুমধাম করে আমাদের বিবাহ হবে। কি? তোর সাথে আমার বিয়ে? আমায় বিয়ে করলে আমি সবাইকে মুক্ত করে দেব, কথা দিচ্ছি। আর নয়তো পুরো রাজ্য আমি ধ্বংস করে দেব। না রাজকন্যা, কখনোই না। কখনোই তুমি ওই শয়তানের কথায় সায় দিও না রাজকন্যা। কখনোই না শয়তান। আজ তোর শেষ দিন, তোকে আমি শেষ করে ফেলবো আজ। এই তলোয়ার আমি তোকে শেষ করার জন্য অনেক কষ্ট করে এনেছি, বৃথা কি করে যেতে দি? লাবণ্যর হাতে ওই তলোয়ার দেখে তান্ত্রিক ঘাবড়ে যায়। এই তলোয়ার কোথায় পেলি তুই? আমায় দে, আমায় দে এই তলোয়ার, দে আমায়। একদম না রাজকন্যা, আঘাত করো তাকে, ওই তলোয়ার দিয়ে আঘাত করো। আমি শেষ করে দেব তোকে, শেষ করে দেব। তখনই তান্ত্রিক জাদু বলে আঘাত করতে যায়। অমনি আকাশরাজ রাজকন্যার সামনে চলে আসে। ও আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আকাশরাজ, শয়তান, আজ তোর শেষ দিন। এই বলে রাজকন্যা লাবণ্য তান্ত্রিককে সেই তলোয়ার দ্বারা আঘাত করে, আর অমনি সেই তান্ত্রিক মাটিতে লুটিয়ে পড়ে এবং নীল ধোয়া হয়ে ছড়িয়ে যায়। তখনই সবকিছু আগের মতো হয়ে যায়। সবাই তার আসল রূপ ফিরে পায়। লাবণ্য,
তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো মা? আমার মেয়ে? আমি ঠিক আছি বাবা মা। বাবা, বাবা আপনি ঠিক আছেন তো বাবা? বাবা, আমি ঠিক আছি। অবশেষে অবশেষে আমরা সবাই মুক্তি পেয়েছি, মুক্তি পেয়েছি। হ্যাঁ মহারাজ, সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। ওই তান্ত্রিক ধ্বংস হয়েছে। আমাদের আর কোনো বিপদ নেই।